সুখী হলেও রাজা শান্তনু হৃদয়ে এক অব্যক্ত যন্ত্রণার ভার বয়ে চলেছেন। দেবব্রতের মুখে কখনো অভিযোগ দেখেন না তিনি, তবু অন্তরে অন্তরে বোঝেন এই ত্যাগ সামান্য নয়। একজন পিতা হিসেবে তার অন্তরে অপরাধ বোধ জেগে থাকে সর্বদাই। তিনি জানেন তার জীবনের এই সুখ, এই বিবাহ সবই তার পুত্রের আত্মত্যাগে অর্জিত। অন্যদিকে সত্যবতীও মর্মে মর্মে অনুভব করেন ভীষ্মের সেই নিঃশব্দ উপস্থিতি। রাজমহিষীর আসনে বসেও তিনি ভুলতে পারেন না এই স্থান লাভের জন্য এক যুবরাজের ভবিষ্যৎ বিসর্জিত হয়েছে। তার অন্তরের গোপনে বাসা বাঁধে অপরাধ বোধ। সময়ের প্রবাহে শান্তনু ও সত্যবতীর ঘর আলো করে জন্ম নেয় দুই পুত্র, চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য। হস্তিনাপুরে নতুন আশার আলো দেখা যায়। রাজ্যে খুশির আমেজ, ভবিষ্যতের উত্তরাধিকারীরা চলে এসেছে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। তারা যৌবনে পৌঁছানোর পূর্বেই রাজা শান্তনু পরলোক গমন করেন। তার মৃত্যু রাজ্যে গভীর শোকের ছায়া ফেলে। এই মুহূর্তে আবার দৃশ্যপটে উঠে এলেন সেই পুরুষ যিনি কখনো রাজা হননি, তবু রাজ ধর্ম পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। ভীষ্ম এগিয়ে এলেন অভিভাবক হয়ে। তিনি শুধু সেনাপতি নন, একাধারে শিক্ষা গুরু, রাজনৈতিক পথপ্রদর্শক এবং অভিভাবক হয়ে উঠলেন। দুই রাজপুত্র তাঁর ভাই হলেও তিনি নিজের হাতে তাদের সন্তান স্নেহে গড়ে তুলতে লাগলেন, ধর্ম, বীরত্ব, ন্যায়নীতি ও প্রশাসনিক জ্ঞান দিয়ে। রাজ্য পরিচালনার ভার তিনিই হাতে তুলে নিলেন নিজে, কিন্তু নিজের নামে নয়, হস্তিনাপুরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এইভাবেই শান্তনুর পরবর্তী অধ্যায় শুরু হয়, একজন নির্ভীক ত্যাগীর ছায়ায় এবং দুই নতুন রাজপুত্রের প্রতীক্ষিত ভবিষ্যতের পথে। রাজা শান্তনুর মৃত্যুর পর হস্তিনাপুরে যেন এক শূন্যতা নেমে আসে, কিন্তু এই শূন্যতাকে দায়িত্বে পূর্ণ করে তোলেন ভীষ্ম। সত্যবতীর সঙ্গে মিলেই তিনি স্থির করেন ভবিষ্যৎ রাজার নাম। সত্যবতী বলেন, হস্তিনাপুর একটি মহারাজ্যের নাম। এটি এমন কোনো সিংহাসন নয় যেখানে যে কেউ বসতে পারে, কিন্তু আমার জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ যে বংশগতভাবে যেমন যোগ্য, তেমনি তার চরিত্রেও রাজধর্মের ছাপ আছে। ভীষ্ম সম্মত হলেন। তিনি নিজ হাতে চিত্রাঙ্গদকে রাজনীতি, রাজধর্ম, যুদ্ধবিদ্যা ও প্রজাপালনের শিক্ষায় গড়ে তুলেছেন। অতএব রাজমাতা সত্যবতীর মত ও সম্মতিতে ভীষ্ম চিত্রাঙ্গদকে হস্তিনাপুরের রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করেন। রাজ্য জুড়ে উৎসব, ঢাক ঢোল আর শঙ্খধ্বনির মধ্যে দিয়ে এক নতুন অধ্যায় শুরু হলো। চিত্রাঙ্গদ এক বলিষ্ঠ, প্রভাবশালী ও সাহসী রাজা হয়ে উঠলেন। তিনি একাধারে যুদ্ধবিদ্যায় নিপুণ, ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল। তাঁর শৌর্য ও পরাক্রমে চারিদিকে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ল। রাজা চিত্রাঙ্গদ একের পর এক বিজয় যাত্রায় বেরিয়ে পড়েন এবং কুরু বংশের প্রভাব বিস্তার করেন। কিন্তু ভাগ্য যেন বড় নিষ্ঠুর। এক ভয়ানক যুদ্ধ চিত্রাঙ্গদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, চিত্রাঙ্গদ নামের একজন গন্ধর্ব ছিলেন স্বর্গে, যিনি নিজের নামে একজন রাজাকে দেখতে পান পৃথিবীতে। তিনি মনে করেন তার নামে একজন রাজা পৃথিবীতে সম্মান কুড়োচ্ছে। এ অসম্মান সহ্য করতে পারেন না তিনি। গন্ধর্ব চিত্রাঙ্গদ হস্তিনাপুরকে যুদ্ধের আহ্বান জানান এবং শুরু হয় এক ভয়াল, তীব্র, দুঃসাহসিক যুদ্ধ, যা টানা ৩১ দিন ধরে চলে। এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত গন্ধর্ব চিত্রাঙ্গদ জয়ী হন এবং কুরুপুত্র চিত্রাঙ্গদ নিহত হন। চিত্রাঙ্গদের আকস্মিক মৃত্যুতে কুরুবংশে এক দুঃসহ শোকের মধ্যে ডুবে গেল। রাজমাতা সত্যবতী নিঃশব্দে চোখের জল ফেলছিলেন।
আর ভীষ্ম, যিনি চিত্রাঙ্গদকে নিজে হাতে গড়ে তুলেছিলেন, তিনি যেন কিছু সময়ের জন্য এক অন্তর্নিবিড় স্তব্ধতায় হারিয়ে গেলেন। কিন্তু সময় থেমে থাকে না, রাজ্য শাসনচ্যুত থাকতে পারে না। তাই ভীষ্ম এবার পুত্রসম ছোট ভাই বিচিত্রবীর্যকে রাজ সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিলেন। রাজমাতা সত্যবতীর সম্মতি ও প্রজাদের আশীর্বাদে রাজা বিচিত্রবীর্যের অভিষেক সম্পন্ন হল। ভীষ্ম নিজ হাতে তাকে রাজনীতি, শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলেছেন। তিনি কোমল স্বভাবের হলেও রাজধর্মে কর্তব্যপরায়ণ। হস্তিনাপুরে পুনরায় বেজে উঠল রাজনাগ। এক নতুন রাজা, এক নতুন আশা। কুরুবংশের ভবিষ্যৎ যেন আবার পথ খুঁজে পেল। চিত্রাঙ্গদের মৃত্যুর পর কুরুবংশের সিংহাসনে বসলেন বিচিত্রবীর্য। সময়ের সঙ্গে সঙ্গে তিনি যৌবনে উপনীত হলেন। কুল দায়িত্বশীল ভীষ্ম স্থির করলেন বিচিত্রবীর্যের বিবাহ হওয়া আবশ্যক। বিবাহের জন্য যথাযোগ্য কন্যা খোঁজা শুরু হলো। এই সময় সংবাদ এলো, কাশীর রাজা তাঁর 3 পরমা সুন্দরী কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকার একসঙ্গে স্বয়ংবর সভার আয়োজন করেছে। কিন্তু কুরুবংশকে আমন্ত্রণ জানানো হয়নি। রাজমাতা সত্যবতীর সম্মতিতে ভীষ্ম একাই বারাণসীর পথে রওনা হলেন। প্রবেশ করলেন স্বয়ংবর সভায়। সভায় তখন রাজাধিরাজদের জমায়েত। কিন্তু ভীষ্মকে দেখে কন্যারা বিমুখ হলেন। একা বৃদ্ধ পলিতকেশ পুরুষটিকে দেখে তারা সরে গেলেন। কিছু হীনমতি রাজা পরিহাস করে বলল, এই বৃদ্ধ ব্রহ্মচারী এখানে কি করতে এলেন? যে প্রতিজ্ঞা পালন করতে পারেন না, তার আবার কি খ্যাতি? এই উপহাস ভীষ্মের ধৈর্য ভেঙে দিল না, বরং তার মধ্যে জেগে উঠল এক ক্ষত্রিয়োচিত প্রতিজ্ঞা। বজ্রকণ্ঠে তিনি বললেন, ক্ষত্রিয় ধর্মে বহু বিবাহ রীতি আছে, তবে সর্বশ্রেষ্ঠ হলো শত্রুকে পরাভূত করে কন্যা হরণ। আমি হস্তিনাপুরের জন্য এই 3 কন্যাকে নিয়ে যাচ্ছি। তোমাদের শক্তি থাকলে আমার পথ রোধ করো। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি 3 কন্যাকে নিজের রথে তুলে রণমুখে সভা ত্যাগ করলেন। রাজারা ক্ষুব্ধ হয়ে তাকে রুখতে রথে উঠে যুদ্ধ শুরু করলেন। কিন্তু সর্বশস্ত্র বিশারদ ভীষ্ম একাই বহু রাজাকে পরাজিত করলেন। শুধু একজন দাঁড়িয়ে রইলেন পথ রোধ করে, মহারাজ শাল্যরাজ। তিনিই অম্বার পছন্দের রাজা। শাল্যরাজ বললেন, থামো, থামো ভীষ্ম। ভীষ্মের বাণে শাল্যর রথের অশ্ব ও সারথি নিহত হল। শাল্য পিছু হটলেন। যুদ্ধ থেকে বিরত হয়ে রাজা ও অন্য রাজারা ফিরে গেলেন নিজ নিজ রাজ্যে।